হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে ভিশন এডুকেশনের সিরিজটা করছিলাম সেইটার আগের দিন আমরা জিকে আর জিওগ্রাফি পোর্শনের যে স্পিড টেস্টগুলো ছিল সেগুলো কমপ্লিট করে দিয়েছি। টোটাল 10খানা যে পোর্শন ছিল স্পিড টেস্টে সবকটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব হচ্ছে পলিটির ওপরে স্পিড টেস্ট। তো আজকে থাকবে 1, 2, 3 আর 4, এই 4টে স্পিড টেস্ট আজকে আমরা করব পলিটি ওপরে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে কী বলছে? একের দায় কোশ্চেনে বলছে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রীয় নয়, কিন্তু এটি হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছিলেন? তো এই কথাটি বলেছিলেন, একের অ্যান্সার হবে বি, ডিডি বাসু বলেছিলেন। কি বলেছিলেন? ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, বলেছিলেন ডিডি বাসু। দুয়ের দায়ে কোশ্চেনে বলছে ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? তো দুয়ের দাগের এখানে অ্যান্সার হচ্ছে সি, কেন্দ্রীয় আইনমন্ত্রী। নেক্সট, তিনের দায়ে কোশ্চেনে বলছে রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন? রাজ্যসভায় কোরামের জন্য, এটা ক্যারাম হবে না, এটা কোরাম হবে। রাজ্যসভায় কোরামের জন্য ন্যূনতম কতজন উপস্থিতি প্রয়োজন? তো তিনের দাগের এখানে অ্যান্সার হবে এ, 25 জনের উপস্থিতি প্রয়োজন। চারের দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, চারের এখানে ডি হবে, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচন মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। তাহলে ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচনী মণ্ডলীর দ্বারা নির্বাচিত হন। পাঁচের দাগে কোশ্চেনে বলছে নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে? নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক কে? তো পাঁচের দাগের এখানে অ্যান্সার হবে বি, বিচার বিভাগ। বিশেষ করে সুপ্রিম কোর্ট হচ্ছে সবার প্রথমে আছে, ঠিক আছে, প্রধান। ছয়ের দাগের কোশ্চেনে কি বলছে? নির্বাচন কমিশন গঠন করেন সি, রাষ্ট্রপতি গঠন করেন। সাতের দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়? ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংরক্ষিত হয়েছে যে ধারায়, সেটা কোনটা? সাতের দাগের এখানে অ্যান্সার হবে এ, 21 নম্বর ধারায়। আচ্ছা, এই এমার্জেন্সির সময় কিন্তু এই 21 নম্বর ধারাটা কোনোভাবেই বাতিল করা যায় না। আর অন্য সমস্ত যে মৌলিক অধিকার সেগুলো বাতিল করা যায়, কিন্তু 21 নম্বর যে আর্টিকেলে বলা আছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এই মৌলিক অধিকারটা কখনোই বাতিল করা যায় না এমার্জেন্সির সময়ও। নেক্সট, 8এর দাগে কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টের, এটা হবে বিচারপতিদের অবসরকালীন বয়স, এখানে অ্যান্সার কোনটা হবে? 8এর দাগের এখানে অ্যান্সার হবে সি, 65 বছর বয়স হয়। 9এর দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো 9এর দাগের এখানে অ্যান্সার হবে, 9এর দাগের এখানে অ্যান্সার হবে বি, 61তম সংবিধান সংশোধনীর দ্বারা। আর এই সময় কিন্তু রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার ছিল। 10 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের জিম্মাদার, আচ্ছা এটা জিম্মাদার না, এটা জিম্মেদার, হিন্দি কথা। ভারতীয় সংবিধানে জিম্মেদার বা কাস্টোডিয়ান কে? তো 10এর দাগের এখানে অ্যান্সার হবে ডি, সুপ্রিম কোর্ট
হচ্ছে ভারতীয় সংবিধানের জিম্মেদার বা কাস্টোডিয়ান। 10 দাগের কোশ্চেনে বলছে 11 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে। 11 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে বি, রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করে। 12 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি। ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি। তো 12 দাগের এখানে অ্যান্সার হবে সি, সাংবিধানিক অধিকার। কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে। কিসে অন্তর্ভুক্ত আছে? তো 13 দাগের এখানে অ্যান্সার হবে বি, রাজ্য নীতি নির্দেশিকা মূলক এ, মানে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। 14 দাগের কোশ্চেনে বলছে যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় এটা সফলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে? এখানে মাথায় রাখতে হবে মনিটারি বিল এখানে রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হলো। তো 14 দাগের এখানে অ্যান্সার হবে এ। তো রাজ্যসভায় সফলভাবে সংশোধন করা হয়েছে কিন্তু লোকসভায় করা হয়নি, তাহলে লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। তাহলে রাজ্যসভার যে সুপারিশ সেটা লোকসভা গ্রহণও করতে পারে আবার নাও করতে পারে, এটা হচ্ছে মেন কথা এখানে। তো নেক্সট চলে এবারে 15 দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হলো পার্লামেন্টের ডেস্কে, যেটা হচ্ছে লোকসভার টেবিলে উপস্থাপন করা নিম্নলিখিতগুলি, সেটা কোনগুলি? তো 15 দাগের এখানে অ্যান্সার হবে, আচ্ছা আগে যেগুলো দেওয়া আছে, প্রথম একে বলা আছে হচ্ছে রেকমেন্ডেশনস অফ ইউনিয়ন ফিন্যান্স কমিশন। 2 বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর রিপোর্ট। 3 বলছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট। 4 বলছে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট। তো কোনটা দেওয়া প্রয়োজনীয়, কোন রিপোর্টগুলি? তো 15 দাগের এখানে অ্যান্সার হবে সি, 1, 3 আর 4। তাহলে এখানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট দিতে হবে। 4 বলছে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনের রিপোর্ট, আর 1 বলেছে হচ্ছে রেকমেন্ডেশন অফ ইউনিয়ন ফাইন্যান্স কমিশন। এইগুলোর রিপোর্ট রাষ্ট্রপতিকে পার্লামেন্টের ডেস্কে উপস্থাপন করতে হবে। নেক্সট 16 দাগের কোশ্চেনে কী বলছে? 16 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন আছে? ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন আছে, বন্টন করেছে? তো এখানে 16 দাগের অ্যান্সার কী হবে? 16 দাগের অ্যান্সার হবে ডি, সপ্তম তফসিলে। 17 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে 86 নম্বর সংশোধন ডিরেক্টিভ প্রিন্সিপালে পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? ভারতীয় সংবিধানে 86 নম্বর সংশোধন ডিরেক্টিভ প্রিন্সিপালে পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? তো 17 দাগের এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে হবে এ, 6 বছরের নিচে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা প্রদান করা, এটার জন্য পরিবর্তন করা হয়েছিল। 18 দাগের কোশ্চেনে বলছে কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ যুক্ত হন, এটা নিযুক্ত হন কার দ্বারা? কোনো রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা? তো 18 দাগের এখানে অ্যান্সার হবে এ, গভর্নর দ্বারা নিযুক্ত হন। 19 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? তো এখানে 19 দাগের অ্যান্সার হবে সি, রাষ্ট্রপতির এবং কোনো রাজ্যের রাজ্যপালের। নেক্সট
20 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি উপস্থাপনের ব্যবস্থা করা হয়েছে? তো 20 দাগের এখানে অ্যান্সার হবে ডি, অর্থ কমিশনের স্থাপনের কথা বলা হয়েছে। তো ফার্স্ট আমাদের পলিটির যে স্পিড টেস্ট 1 সেটা করা হয়ে গেল। এখানে স্পিড টেস্ট 1-এর যে অ্যান্সার কি সেটা দেখে নাও, এই হচ্ছে অ্যান্সার কি। এবারে আমরা শুরু করব হচ্ছে স্পিড টেস্ট 2। তো স্পিড টেস্ট 2-তে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার কয় প্রকারের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা? এটা হচ্ছে 1-এর সি, ত্রিস্তরীয়। নেক্সট 2-এর দাগে কোশ্চেনে বলছে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? তো 2-এর দাগের এখানে অ্যান্সার হবে সি, 154 নম্বর ধারায়। 3-এর দাগের কোশ্চেনে বলছে সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য ঘোষিত হয় কত তারিখে? সিকিম ভারতের ফুল ফ্লেজেড রাজ্য ঘোষিত হয় কত তারিখে? তো 3-এর দাগের এখানে অ্যান্সার হবে ডি, 1975 সালে। 4-এর দাগের কোশ্চেনে বলছে 29/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? তো 4-এর দাগের এখানে অ্যান্সার হবে বি, মৌলিক কর্তব্য এখানে উল্লেখ ছিল না সব ভারতীয় সংবিধানে। নেক্সট 5-এর দাগের কোশ্চেনে কি বলছে, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? তো 5-এর দাগের এখানে অ্যান্সার হবে বি, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। 6-এর দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? তো 6-এর দাগের এখানে অ্যান্সার হবে সি, 12 নম্বর ধারায়। 7-এর দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সর্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? তো আরেকবার বলি, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে? 7-এর দাগের এখানে অ্যান্সার হবে সি, 26 নম্বর ধারায় বলা আছে। 8-এর দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? তো এখানে ইউসিসি এইটার কথা বলা হচ্ছে। তো 8-এর দাগের এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি, 44 নম্বর ধারায়। ইউসিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। নেক্সট এটা হচ্ছে 44 নম্বর ধারায় উল্লেখ আছে সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে 44 নম্বর ধারায়। 9-এর দাগের কোশ্চেনে বলছে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্য সংখ্যা কত? লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? 9-এর দাগের এখানে অ্যান্সার হবে সি, 15 জন। 10-এর দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো, ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো 10-এর দাগের এখানে অ্যান্সার হবে বি, বহুদলীয় ও সংসদীয়। বহুদলীয় ও সংসদীয়। এবার 11 দাগ। 11 দাগের কোশ্চেনে বলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে
উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম। কোনটা হবে? 11 দাগের এখানে অ্যান্সার হবে বি, অর্থ কমিশন। 12 দাগের কোশ্চেনে কি বলছে? ভোট দানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। কোন দশকে বলেছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, কোন দশকে। তো অ্যান্সার হবে সি, 1980-র দশকে, ঠিক আছে? তো অরিজিনালি ইয়ারটা হবে 1988 সালে বিলটা পাস হয় পার্লামেন্টে, আর কার্যকরী হয় 1989 সালে। এটা হচ্ছে 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছিল। নেক্সট 3 দাগের কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে। তো 13 দাগের এখানে অ্যান্সার হবে সি, কেশবানন্দ ভারতী কেসে। নেক্সট 14 দাগের কোশ্চেনে কি বলছে? এখানে বলছে কোন লেখের সাহায্যে এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়। কোন লেখের সাহায্যে এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়? তো 14 দাগের এখানে অ্যান্সার হবে সি, উৎপ্রেষণের দ্বারা। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কী? মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কী? তো 15 দাগের এখানে অ্যান্সার হবে বি, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিছু নির্দেশমূলক নীতি নয়। মানে ব্যাপারটা হলো যে মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে আমরা যে সাধারণ নাগরিক বা যে কোনো প্রতিষ্ঠান তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তার বিচার চাইতে পারে, এবং তার সঠিক বিচারও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দিয়ে থাকে। কিন্তু এখানে রাষ্ট্র পরিচালনা যে নির্দেশমূলক নীতি সেইগুলো হচ্ছে সুপ্রিম কোর্ট দ্বারা বাইন্ডিং নয়। মানে কোনো যদি এইগুলো সরকার দিতেও পারে আবার নাও দিতে পারে। তো এইটা হচ্ছে মেন পার্থক্য। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধান রচনাকালে উল্লিখিত আছে। ভারতীয় সংবিধান রচনাকালে উল্লিখিত আছে 16 দাগের এখানে অ্যান্সার হবে বি, 14টি আঞ্চলিক ভাষা। 14টি আঞ্চলিক ভাষা উল্লিখিত ছিল, কিন্তু এখন বর্তমানে আছে 22টি ভাষা। এটা সংবিধানে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে, আর এটা হচ্ছে 8 নম্বর শিডিউলে অ্যাড করা হয়েছে, 8th শিডিউল। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে পার্লামেন্টারি ব্যবস্থায় শাসন বিভাগ দায়িত্বশীল থাকে। কার কাছে দায়িত্বশীল থাকে? 17 এখানে অ্যান্সার হবে বি, আইন সভার কাছে দায়িত্বশীল থাকে। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন। হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো 18 দাগের এখানে অ্যান্সার হবে বি, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। 19 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে কে বর্ণনা করেছেন? ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে কে বর্ণনা করেছেন? তো 19 দাগের এখানে অ্যান্সার হবে ডি, আইভর জেনিংস। আইভর জেনিংস। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় নাগরিকতা আইন পাশ হয় কত সালে? ভারতীয় নাগরিকতা আইন পাশ হয় কত সালে? তো 20 দাগের এখানে অ্যান্সার হবে বি, 1955 সালে পাশ হয়। তো এটা আমাদের হয়ে গেল স্পিড টেস্ট 2 পলিটির ওপরে। দেখো স্পিড টেস্ট 2 এর অ্যান্সার কি এইটা। এবার আমরা
স্পিড টেস্ট 3 করব। ফার্স্ট কোশ্চেন বলছে ভারতের সংবিধানে 14 নম্বর ধারা কাদের ওপর কার্যকর? ভারতের সংবিধানে 14 নম্বর ধারা কাদের ওপর কার্যকর? তো একের দাগের এখানে অ্যান্সার হবে বি, নাগরিক ও বিদেশি উভয়ের ওপর কার্যকর। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেনে বলছে তথ্যের অধিকার হলো, তথ্যের অধিকার এটা হলো দুয়ের দাগের এখানে অ্যান্সার হবে এ, মৌলিক অধিকার। তিনের দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় সংসদ তথ্যের অধিকার আইন কত সালে পাশ হয়? ভারতীয় সংসদ তথ্যের অধিকার আইন কত সালে পাশ হয়? তিনের দাগের এখানে অ্যান্সার হবে সি, 2005 সালে। চারের দাগের কোশ্চেনে বলছে জন পরিষেবার ক্ষেত্রে রাষ্ট্রকে বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যে বিভাজন আনতে হবে, সংবিধানের কোন ধারায় এ কথা বলা হয়েছে? তো চারের দাগের এখানে অ্যান্সার হচ্ছে এ, ধারা 50-এ বলা হয়েছে। আর এটা কিন্তু ডিপিএসপির মধ্যে অন্তর্গত, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কোন বিষয় নিয়ে সংসদ তখনই আইন প্রণয়ন করতে পারে যদি সেটির মূল নিহিত আছে নিম্নের কোন বিষয়ের ক্ষেত্রে? রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কোনো বিষয় নিয়ে সংসদ তখনই আইন প্রণয়ন করতে পারে যদি সেটির মূল নিহিত থাকে নিম্নলিখিত কোন বিষয়টির ক্ষেত্রে? তো পাঁচের দাগের এখানে অ্যান্সার হবে এ, জাতীয় স্বার্থে পার্লামেন্ট করতে পারে এটা। নেক্সট, 16 দাগের কোশ্চেনে বলছে ভারতের অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? ভারতের অবশিষ্ট ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? তো আমরা সবাই জানি আমাদের সংবিধানে 3খানা তালিকা আছে, একটা সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট, এটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট মানে যৌথ তালিকা। তো এই সমস্ত যে পাওয়ার সব ডিভাইড করা আছে, কিন্তু বাকি যে সমস্ত পাওয়ার সেইগুলো সমস্ত কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টের বা কেন্দ্রীয় সরকারের হাতে। তো এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, 7 দাগের কোশ্চেনে বলছে সরকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত? সরকারিয়া কমিশন কিসের সঙ্গে যুক্ত? তো 7 দাগের এখানে অ্যান্সার হবে ডি, কেন্দ্র রাজ্য সম্পর্ক ওপরে এই মানে সম্পর্কর সঙ্গে যুক্ত আছে সরকারিয়া কমিশন। নেক্সট, 8 দাগের কোশ্চেনে বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নগরপালিকা বিল পাশ হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে নগরপালিকা বিল পাশ হয়? তো 8 দাগের এখানে অ্যান্সার হবে ডি, 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট, 9 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের হাতে লেখা প্রতিলিপিটির অলঙ্করণ করেছিলেন কোন শিল্পী? তো এখানে হাতে লেখা প্রতিলিপিটির অলঙ্করণ মানে ডেকোরেট করেছিলেন, এটা হচ্ছে ডি এর দাগ, নন্দলাল বসু ডেকোরেট করেছিলেন। এছাড়া হাতে যে লিখেছিলেন মানে মেন যে সংবিধান সেইটা লিখেছিলেন হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা লিখেছিলেন। ঠিক আছে। নেক্সট, 10 দাগের কোশ্চেনে বলছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের উল্লেখ আছে? তো 10 দাগের এখানে অ্যান্সার হবে এ, 110 নম্বর ধারায় উল্লেখ আছে। 11 দাগের কোশ্চেনে কি বলছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? তো 11 দাগের এখানে অ্যান্সার হবে বি, অর্থমন্ত্রী।
12 দাগের কোশ্চেনে বলছে ভারতের কনসলিডেটেড ফান্ড থেকে কেন্দ্রীয় সরকার কার সুপারিশে রাজ্যগুলিকে সহায়ক অনুদান প্রদান করে থাকে। তো 12 দাগের এখানে অ্যান্সার হবে বি, অর্থ কমিশনের সুপারিশে। নেক্সট এবারে হচ্ছে 13 দাগ। 13 দাগের কোশ্চেনে বলছে মৌলিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কে রিট জারি করতে পারে। মৌলিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কে রিট জারি করতে পারে। তো 13 দাগের এখানে অ্যান্সার হবে সি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ই রিট জারি করতে পারে। তো এখানে কোন ধারা অনুযায়ী করতে পারে? হাইকোর্টে হচ্ছে 226 নম্বর ধারায় এই রিট জারি করার ক্ষমতা আছে, আর সুপ্রিম কোর্টে এটা হচ্ছে 32 নম্বর ধারায় এই পাওয়ারটা দেওয়া হয়েছে। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে। তো 14 দাগের এখানে অ্যান্সার হবে ডি, সুপ্রিম কোর্ট। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে ভারতের শাসন ব্যবস্থা প্রধানত কোন ধরনের। ভারতের শাসন ব্যবস্থা প্রধানত কোন ধরনের। তো 15 দাগের এখানে অ্যান্সার হবে সি, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সহ এককেন্দ্রিক। যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য সহ এককেন্দ্রিক। 16 দাগের কোশ্চেনে বলছে মৌলিক কাঠামো ধারণা কিসের সঙ্গে জড়িত। মৌলিক কাঠামোর ধারণা কিসের সঙ্গে জড়িত। তো 16 দাগের এখানে অ্যান্সার হবে বি, সংবিধানের সংশোধনীর দ্বারা, মানে সংবিধানের সংশোধনীর সাথে জড়িত মৌলিক কাঠামো। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি জাতীয় জরুরি অবস্থা জারির উপযুক্ত কারণ নয়। নিচের কোনটি জাতীয় জরুরি অবস্থা জারির উপযুক্ত কারণ নয়। তো 17 দাগের এখানে অ্যান্সার হবে ডি, অভ্যন্তরীণ সমস্যা। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে নির্বাচন কমিশন কার অধীনে। নির্বাচন কমিশন কার অধীনে। 18 দাগের এখানে বলছে ডি, মানে নির্বাচন কমিশন হচ্ছে স্বাধীন, এখানে এটা কারোর অধীনে নয়। ঠিক আছে। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে কোনো রাজনৈতিক দলকে অন্ততপক্ষে, তাহলে লোকসভার বিরোধী দলের মর্যাদা পেতে হলে কোনো দলকে, কোনো রাজনৈতিক দলকে অন্ততপক্ষে কত আসন থাকতে হবে তাদের কাছে। তো 19 দাগের এখানে অ্যান্সার হবে বি, অন্তত 10% আসন তাদের কাছে থাকতে হবে। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার মস্তিষ্ক প্রসূত। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কার মস্তিষ্ক প্রসূত। তো 20 দাগের এখানে অ্যান্সার হবে বি, জওহরলাল নেহেরুর। তো আমাদের স্পিড টেস্ট 3 হয়ে গেল। এই হচ্ছে অ্যান্সার কি দেখে নাও। এবারে আমরা স্পিড টেস্ট 4 করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে বলছে কোন সংবিধান সংশোধনীটি ভারতের জরুরি অবস্থার সময় পাশ হয়। তো একের দাগের এখানে অ্যান্সার হবে সি, 42তম সংবিধান সংশোধনী। এটা হচ্ছে ভারতের জরুরি অবস্থার সময় পাশ হয়। নেক্সট 2 দাগের কোশ্চেনে বলছে ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচনের জন্য মনোনয়ন করতে পারেন। ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচনের জন্য মনোনয়ন করতে পারেন। তো 2 দাগের অ্যান্সার হচ্ছে ডি, যতবার তিনি চাইবেন। 3 দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ধারণা ইউনিয়ন অফ স্টেট কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ধারণা ইউনিয়ন অফ স্টেট কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো 3 দাগের এখানে অ্যান্সার হবে বি,
কানাডা থেকে নেওয়া হয়েছে। 4 দাগের কোশ্চেনে কি বলছে, দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গঠিত হয়। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গঠিত হয়, অ্যান্সার হবে ডি এর দাগ, 69তম সংবিধান সংশোধনীর দ্বারা। নেক্সট 5 দাগের কোশ্চেনে বলছে, জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধানের 3য় অংশে বর্ণিত কোন ধারা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়? জরুরি অবস্থা ঘোষণার ফলে সংবিধানের 3য় অংশে বর্ণিত কোন ধারা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়? তো 5 দাগের এখানে অ্যান্সার হবে বি, ধারা 19। নেক্সট 6 দাগের কোশ্চেনে বলছে, নাগাল্যান্ডের রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়? নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়? তো 6 দাগের এখানে অ্যান্সার হবে বি, 1963 সালে সৃষ্টি হয়। 7 দাগের কোশ্চেনে বলছে, রাজ্যের আকস্মিক ব্যয় তহবিল, যেটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ স্টেট, দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? এটা কার হাতে ন্যস্ত থাকে? অ্যান্সার হচ্ছে 7 অ্যান্সার হবে সি, রাজ্যপালের হাতে ন্যস্ত থাকে রাজ্যের কন্টিজেন্সি ফান্ড। 8 দাগের কোশ্চেনে বলছে, ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি রয়েছে? ভারতীয় সংবিধান সংশোধনে কতগুলি পদ্ধতি রয়েছে? 8 দাগের এখানে অ্যান্সার হবে সি, 3টি। 9 দাগের কোশ্চেনে বলছে, লোকসভার স্পিকারকে পদত্যাগ করতে হলে কত দিনে আগে নোটিশ দিতে হবে? তাহলে লোকসভার স্পিকারকে পদত্যাগ করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? তো 9 দাগের এখানে অ্যান্সার হবে বি, 14 দিন বা 2 সপ্তাহ আগে নোটিশ দিতে হবে লোকসভার স্পিকারকে। 10 দাগের কোশ্চেনে বলছে, নিচের কোন রাজ্যটি আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয়? নিচের কোন রাজ্যটির আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয়? 10 দাগের এখানে অ্যান্সার হবে ডি, কেরালার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয়। এছাড়া বিহার, কর্ণাটক আর মহারাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। নেক্সট 11 দাগের কোশ্চেনে বলছে, রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? তো 11 দাগের এখানে অ্যান্সার হবে বি, মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন। 12 দাগের কোশ্চেনে বলছে, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী? ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী? তো এখানে 12 দাগের এখানে অ্যান্সার হবে ডি, জনগণ। 13 দাগের কোশ্চেনে বলছে, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? তো 13 দাগের এখানে অ্যান্সার হবে ডি, রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। 14 দাগের কোশ্চেন বলছে, ভারতের স্থল, নৌ ও বিমান এই 3 বাহিনীর প্রধান কে? ভারতের স্থল, নৌ ও বিমান এই 3 বাহিনীর প্রধান কে? 14 দাগের অ্যান্সারটা হবে সি, রাষ্ট্রপতি। 15 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানে 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভারতীয় সংবিধানে 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো 15 দাগের এখানে অ্যান্সার হবে, সঠিক অ্যান্সারটা কী হবে? বি, শত্রু ভাবাপন্ন বিদেশি। শত্রু ভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে 22 নম্বর ধারাটি প্রযোজ্য হবে না। নেক্সট 16 দাগের কোশ্চেনে কি বলছে, 16 দাগের কোশ্চেনে বলছে, ভারতের কোন সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে
সরকার কর্তৃক কর্মীদের নিয়োগের ব্যাখ্যা করা হয়? ভারতে কোন সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকারি কর্তৃক কর্মীদের নিয়োগের ব্যাখ্যা করা হয়? তো 16 দাগের কোনটা হবে সঠিক? 16-র অ্যান্সার হবে বি, 1853 সালে। নেক্সট 16 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতে কোন সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকার কর্তৃক কর্মীদের নিয়োগের ব্যাখ্যা করা হয়? ভারতে কোন সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরকার কর্তৃক কর্মীদের নিয়োগের ব্যাখ্যা করা হয়? তো 16 দাগের এখানে অ্যান্সার হবে বি, 1853 সালে। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভার মনোনীত করতে পারে? রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভায় মনোনীত করতে পারে? তো 17 দাগের এখানে অ্যান্সার হবে সি, একজনকে মনোনয়ন করতে পারে। 18 দাগের কোশ্চেনে বলছে কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক সংবিধানের কততম অধ্যায় বর্ণিত হয়েছে? তো 18 দাগের এখানে অ্যান্সার হবে সি, দ্বাদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে লোকসভার অধ্যক্ষ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? অ্যান্সার হবে বি, যে কোনো সময় তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন। এটা সঠিক নয়, কারণ কিছু সময় আগে তাকে জানাতে হবে রাষ্ট্রপতিকে। আর এখানে এতে বলছে যদি তার লোকসভার সদস্য পদ চলে যায় তিনি আর পদ থেকে সরে দাঁড়াবেন। সিতে বলছে লোকসভার তৎকালীন সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা পাশ হওয়া রেজলিউশনের মাধ্যমে তাকে পদচ্যুত করা যাবে। আর ডিতে বলছে যে অধ্যক্ষের পদটি যদি শূন্য থাকে তবে তার দায়িত্ব উপ অধ্যক্ষ দ্বারা পালিত হয়। এগুলো ঠিক আছে, শুধু বিয়েরটা ভুল আছে। নেক্সট লাস্ট 20 দাগের কোশ্চেনে কী বলছে নির্বাচনের পর অন্য দলে যোগদান অবৈধ করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে? তো 20 দাগের এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এ, 52তম সংবিধান সংশোধনীতে এইটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। তো এই অবধি আজকে ভিডিওটা, এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।